প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৭ বীজগাণিতিক রাশির জগতের ১৩তম পর্বে পৃষ্ঠা ১৬৭ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ১২তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ১২তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৬৭ পৃষ্ঠার অনুশীলনীর ৬ নাম্বার হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। ৬ নাম্বারে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের জন্য একটা চিত্র দেওয়া আছে ৬ নাম্বারে। এই চিত্রটা হচ্ছে যে কি আয়তাকৃতি একটা বোর্ড, যার দৈর্ঘ্য দেওয়া আছে x-3 মিটার আর প্রস্থ দেওয়া আছে 2 মিটার। তাহলে প্রথম যে প্রশ্নটি আছে অর্থাৎ ক নাম্বারের প্রশ্নটি বলছে যে কি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে আয়তাকৃতির যে বোর্ডটা আছে এই বোর্ডটার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে খ নাম্বারে বলা হয়েছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই আয়তাকৃতির যে বোর্ডটা আছে এই বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এর সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ৬ নাম্বারে ক নাম্বার দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডটির দৈর্ঘ্য x-3 মিটার এবং প্রস্থ হচ্ছে যে 2 মিটার। অর্থাৎ আয়তাকৃতি বোর্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে x-3 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 মিটার। সেটা আমরা কিন্তু চিত্রের মধ্যে দেখতে পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা এই তথ্যগুলোর মাধ্যমে যে আয়তাকৃতির যে বোর্ড আছে সেই বোর্ডটার পরিসীমা বের করব। তাহলে আমরা জানি আয়তাকৃতির বোর্ডটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ আয়তাকৃতির বোর্ডটির পরিসীমার যে সূত্র সেটা হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার দেখো আমরা মানগুলো বসাবো। এই 2টা এখানে বসলো, এরপরে দৈর্ঘ্য হচ্ছে যে x-3 সেটা এখানে বসলো, এরপরে প্লাস চিহ্নটা বসলো, এখানে প্রস্থ হচ্ছে 2 মিটার সেটা বসলো। তাহলে আমরা কিন্তু এককটা বসিয়েছি, এককটা হচ্ছে আমাদের মিটার, তাহলে একক আমরা বসিয়েছি মিটার। এবার ইকুয়াল টু এখানে এক্সটা বসলো, -3 থেকে 2টাকে আমরা বিয়োগ করে দিলাম। অর্থাৎ -3 থেকে 2 বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি -1। অর্থাৎ যেহেতু -3 থেকে বিয়োগ করা হয়েছে +2কে, তাহলে সেজন্য -1 বসলো। এবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে x গুণ করলে 2x, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস বসলো, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 যা 2 মিটার। তাহলে আমরা আয়তাকৃতির বোর্ডটির পরিসীমা পেয়ে গেলাম 2x - 2 মিটার। এবার খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। খ নাম্বার প্রশ্নে বলছে আমাদেরকে যে বোর্ডটি আছে সেই বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সেই বোর্ডটির এবার ক্ষেত্রফল নির্ণয় করব। খ নাম্বার আয়তাকৃতি বোর্ডটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। অর্থাৎ আয়তাকৃতির বোর্ডের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর পাশে অবশ্যই বর্গ একক লিখতে হবে। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কত? দৈর্ঘ্যটা হচ্ছে x-3 ইন্টু প্রস্থটা হচ্ছে কত 2, পাশে বর্গ মিটার, অর্থাৎ একক হচ্ছে মিটার সেজন্য মিটার লেখা হয়েছে। এবার 2 দিয়ে x গুণ করলে 2x থেকে 2x, অর্থাৎ 2x কে 2 দিয়ে x গুণ করলে 2x হয়। এরপরে -2 দিয়ে 3 গুণ করলে 3 2 যা 6। হ্যাঁ, তাহলে আমরা পাশে লিখলাম বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়েছি কত? 2x - 6 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি। পুরো সমাধানটা কি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি পুরো সমাধানটি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো।
চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার সমাধান করব আমরা 7 নাম্বার প্রশ্নটা। 7 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, অর্থাৎ এই চিত্রটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, এর 100তম অর্থাৎ 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমরা প্রথম কলামে দেখতে পাচ্ছি এখানে 2টি মার্বেল আছে। কয়টা মার্বেল প্রিয় শিক্ষার্থী? 2টি মার্বেল আছে। এবং দ্বিতীয় কলামে দেখতে পাচ্ছি আমরা 3টি মার্বেল আছে। এরপরে চতুর্থ যে কলাম আছে সেই কলামে আমরা দেখতে পাচ্ছি 4টি মার্বেল আছে। এরপরে যে পঞ্চম চতুর্থ যে কলামটা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে 5টি মার্বেল রয়েছে। এরপরে ষষ্ঠ যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে কলামটা রয়েছে সেখানে কিন্তু 6টি মার্বেল রয়েছে, অর্থাৎ 6টি মার্বেল রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদের জন্য লিখে দিলাম যে প্রথম কলামে মার্বেল আছে 2টি, দ্বিতীয় কলামে 3টি, তৃতীয় কলামে 4টি, চতুর্থ কলামে 5টি এবং পঞ্চম কলামে 6টি, অর্থাৎ 6টি মার্বেল রয়েছে। তারা আমাদেরকে বলছে যে এভাবে 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। 7 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথম কলামে বা প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগে 2টি। তাহলে 2টিটাকে আমরা কিভাবে সাজিয়ে দেখো, 1 + 1টি করে। হ্যাঁ, দ্বিতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে 3টি, সেটাকে আমরা সাজিয়েছি 2 + 1টি এভাবে। তৃতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে 4টি, সেটাকে সাজিয়েছি 3 + 1টি এভাবে। চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগে 5টি সমান, অর্থাৎ সেটাকে সাজিয়েছি 4 + 1টি এভাবে। পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল লাগে 6টি, সেটাকে সাজিয়েছি 5 + 1টি এভাবে। সেটা চলমান থাকবে প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এভাবে কিন্তু চলমান থাকবে। এখানে একটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এই পাশে অর্থাৎ বাম পাশে যে আমরা লিখেছি সেখানে কিন্তু এই যে 1 অর্থাৎ সবগুলো কিন্তু 1 করে লিখেছি। এবং আরেকটা জিনিস দেখো, এখানে প্রথম কলাম যখন বলতেছি তখন প্রথমের জন্য 1 + 1, দ্বিতীয় কলাম যখন বলতেছি তখন কিন্তু দ্বিতীয়ের জন্য 2 + 1, তৃতীয় যখন বলতেছি তখন বলতেছি কি 3 + 1, অর্থাৎ তৃতীয়ের জন্য 3টা থাকতেছে, দ্বিতীয়ের জন্য 2টা থাকতেছে, প্রথমের জন্য 1টা থাকতেছে, চতুর্থ যখন বলতেছি তখন 4 থাকতেছে, তাহলে 4 + 1। পঞ্চম যখন বলতেছি তখন 5 বলতেছি, অর্থাৎ পঞ্চমের জন্য 5টা কিন্তু এখানে রয়ে যাচ্ছে +1। এভাবে কিন্তু যে মোট মার্বেলের সংখ্যাটা কিন্তু নির্দেশ করতেছে। যেমন প্রথমের জন্য যে 2টা, তাহলে প্রথমের জন্য 1 + 1 হলে কিন্তু 2 হয়, আর দ্বিতীয়ের জন্য হয় 3টা, তাহলে দ্বিতীয়ের জন্য 2 হয়ে আরেকটা যোগ করলে কিন্তু 3 হয়। তৃতীয় যখন বলতেছি তখন 4টি, তাহলে তৃতীয়ের জন্য 3 লেখার পরে 1 যোগ করলে কিন্তু 4টাই হয়। আর চতুর্থ কলাম যখন বলতেছি তখন 5টি, আর তখন চতুর্থের জন্য 4 লেখার পরে 1 যোগ করলে এখানে 5টি হয়। ঠিক একইভাবে পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল 6টি, তাহলে পঞ্চমের জন্য 5 লেখার পরে 1 যোগ করলে কিন্তু এখানে 6 হয়। নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে যদি এভাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এভাবে চলতে থাকে, তাহলে আমরা যে nতম কলাম বানাতে মোট মার্বেল কয়টা লাগবে, তাহলে nতম যখন বলতেছি তাহলে nটা এখানে আসবে। হ্যাঁ, যেমন পঞ্চম বলাতে 5 এখানে আসছে, ঠিক একইভাবে nতম যখন বলবো তখন nটা এখানে আসবে, এটার সাথে 1 যুক্ত থাকবে অর্থাৎ প্লাস হয়ে থাকবে, অর্থাৎ n + 1টি মার্বেল লাগবে। হ্যাঁ, এখন যদি আমি এখানে যততম বসাই, অর্থাৎ n এর পরিবর্তে আমি 100 বসাতে পারি, 200 বসাতে পারি, 300 বসাতে পারি, যতই বসাই না কেন ওই যত বলি, অর্থাৎ 100তম বললে 100 + 1 হবে, 200 বললে 200 + 1 হবে, 300 বললে 300 + 1 হবে, 90 বললে 90 + 1 হবে, এভাবে কিন্তু আনসারটা আসবে। তাহলে আমাদেরকে যেহেতু 100তম বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে সুতরাং আমরা লিখছি সেজন্য
100তম কলামে মোট মার্বেল লাগবে 100+1, অর্থাৎ n এর পরিবর্তে আমরা কি বসালাম 100 বসালাম। যেহেতু 100তম পদের বা 100তম কলামে আমরা মোট মার্বেল বের করতেছি ছিল, সেজন্য 100+1 লিখেছি। তাহলে কত হলো আনসার 101, অর্থাৎ 101টি। এটাই হচ্ছে যে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর বাংলাদেশের কোন জেলা থেকে তোমরা আমার ক্লাসগুলো দেখতেছো সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। 7 নম্বরের সম্পূর্ণ সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ লিখে নিয়েছো। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর প্রশ্নের নমুনা উত্তরটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। মনে করি আমার বাড়িতে আমি আমার জন্য টমেটো স্যুপ তৈরি করব। সেক্ষেত্রে স্যুপ তৈরির উপাদানসমূহ এবং একজনের জন্য উপাদানসমূহের পরিমাণ নিম্নরূপ। তোমরা চাইলে এখানে টমেটো স্যুপের পরিবর্তে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা স্যুপের নাম তুমি দিতে পারো। আমি এখানে কাল্পনিকভাবে টমেটো স্যুপের কথা লিখেছি। এবার উপাদান এবং পরিমাণ, হ্যাঁ তাহলে উপাদানের মধ্যে প্রথমে লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা টমেটো হচ্ছে যে 1 গ্রাম। এখানে যেহেতু আমাদের নির্দিষ্ট করে কত গ্রাম লাগবে সেটা উল্লেখ করতে বলে নাই, সেজন্য আমি এখানে যে চলকের মাধ্যমে সেটা প্রকাশ করছি, কারণ আমাদেরকে প্রশ্নের মধ্যে কিন্তু বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করার কথা বলা হয়েছে। তাহলে টমেটো 1 গ্রাম, পেঁয়াজ 20 গ্রাম, অলিভ অয়েল 30 গ্রাম, তেজপাতা 20 গ্রাম, সিদ্ধ সবজি 20 গ্রাম, চিনি কিউ গ্রাম, এরপরে লবণ আর গ্রাম। তাহলে এই উপাদানগুলো এখানে এই পরিমাণ মতো লাগবে। এবার একজন মানুষের জন্য আমি যেটা লিখেছি সেটা একজন মানুষের হিসাবে উপাদান এবং পরিমাণগুলো লিখেছি, সেজন্য লিখলাম সুতরাং 1 জন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ। এখানে যে পরিমাণগুলো আমি লিখেছি যে টমেটো 1 গ্রাম, পেঁয়াজ 20 গ্রাম, অলিভ অয়েল 30 গ্রাম, তেজপাতা ডি গ্রাম, এরপরে সিদ্ধ সবজি পি গ্রাম, চিনি কিউ গ্রাম, লবণ আর গ্রাম। তাহলে এগুলো একজন মানুষের জন্য আমাদের কি করতে হবে, যে মোট উপাদানের পরিমাণটাকে কি করতে হবে, যোগ করতে হবে। সেজন্য আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস পি প্লাস কিউ প্লাস আর গ্রাম। এটা হচ্ছে যে একজন মানুষের পরিমাণ। এবার আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে n সংখ্যক লোক সংখ্যা ধরেছি, কারণ লোক সংখ্যা এক এক জনের পরিবারে কিন্তু এক এক সংখ্যা থাকবে, হ্যাঁ আলাদা আলাদা সংখ্যা থাকবে, সেজন্য n সংখ্যক মানুষের জন্য মোট উপাদানের পরিমাণটা, তাহলে লোক সংখ্যা দিয়ে একজনের যে উপাদানের সমষ্টি সেটাকে কি করতে হবে, গুণ করতে হবে। সেজন্য লিখেছি সমান n ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস পি প্লাস কিউ প্লাস আর গ্রাম। অর্থাৎ এই একজনের যে উপাদানের পরিমাণ বা মোট পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা n সংখ্যক বা n সংখ্যক যে লোক সংখ্যা সেই n দিয়ে এখানে গুণ করে আনসারটা বের করলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। 8 নম্বরের পুরো সমাধানটি আমি তোমাদের জন্য বড় করে ছোট করে দেখালাম,
যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা 8 নাম্বার সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। এবার আমরা অনুশীলনের সর্বশেষ যে প্রশ্ন 9 নাম্বার প্রশ্ন, সেই 9 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 9 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি x ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c, z ইকুয়াল টু c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। এটাই আমাদেরকে প্রমাণ দেখাতে বলছে, প্রমাণ করতে বলে নাই। তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় প্রমাণ করতেও বলতে পারে। হ্যাঁ, প্রমাণ করতে বলুক আর দেখাতে বলুক একইভাবে কিন্তু করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে 3টা জিনিসের মান দেওয়া আছে, একটা হচ্ছে x এর মান, একটা হচ্ছে y এর মান এবং আরেকটা হচ্ছে z এর মান। এই 3টা মানের সাহায্যে আমরা x প্লাস y প্লাস z ইকুয়াল টু এখানে যে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c এটা আমরা দেখাবো। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। এবার 9 নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে x ইকুয়াল 5a প্লাস 7b প্লাস 9c, y ইকুয়াল b মাইনাস 3a মাইনাস 4c এবং z ইকুয়াল c মাইনাস 2b প্লাস a। অর্থাৎ এখানে x এর মান, y এর মান এবং z এর মানগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে এবার যেহেতু আমরা দেখাতে বলা হয়েছে, আমরা দেখাবো, সেজন্য লিখলাম বাম পক্ষ। তোমরা চাইলে এখানে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। ইকুয়াল x প্লাস ওয়াই প্লাস জেড। এবার আমরা x এর মান বসাবো। x এর মান হচ্ছে যে এখানে 5a প্লাস 7b প্লাস 9c, সেটা এখানে ব্র্যাকেট দিয়ে বসালাম, a প্লাস চিহ্নটা এখানে বসালাম। এরপরে y এর মান যেটা ছিল b মাইনাস 3a মাইনাস 4c, সেটাও ব্র্যাকেট দিয়ে বসালাম, a প্লাস চিহ্নটা এখানে বসালাম। এরপরে z এর মান যেটা ছিল c মাইনাস 2b প্লাস a, এটা আমরা এখানে বসালাম, ব্র্যাকেট দিয়েই বসালাম। এবার আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেব। তাহলে ব্র্যাকেট যদি তুলে দেওয়া হয়, ব্র্যাকেটের আগের যে চিহ্নটা থাকে সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতর যে রাশিটা থাকে সেই রাশিটার প্রত্যেকটা পদকে গুণ করতে হয়। তাহলে প্লাস আছে এখানে, প্লাস দিয়ে 5a গুণ করলে, হ্যাঁ, প্লাস 5a, প্লাস দিয়ে 7b কে গুণ করলে প্লাস 7b, প্লাস দিয়ে 9c কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 9c। এরপর এখানে প্লাস দিয়ে গুণ করলে প্লাস b, প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 4c। এরপরে এখানে প্লাস দিয়ে গুণ করলে প্লাস c, প্লাসে মাইনাসে মাইনাস 2b, প্লাসে প্লাসে প্লাস a। তাহলে আমরা গুণ করার পরে অর্থাৎ ব্র্যাকেটটা তুলে দেওয়ার পরে এই লাইনটা আমরা পেয়েছি। হ্যাঁ, এবার আমরা এখানে যোগ বিয়োগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5a, এখানে হচ্ছে a, 5 এর সাথে a যোগ করতে হবে, কারণ এখানে 5 এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে, এখানে এর আগে কিন্তু প্লাস চিহ্ন আছে। তাহলে 5 এর সাথে a যোগ করলে 6a হয়। সেই 6a থেকে 3a যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা আর পাচ্ছি কত? 3a। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এবার b এর ক্ষেত্রে দেখব। এখানে দেখো প্লাস 7b, এখানে আছে প্লাস b। তাহলে প্লাস 7b এর সাথে প্লাস b যোগ করলে প্লাস 8b। সেই প্লাস 8b থেকে মাইনাস 2b টাকে বিয়োগ করে দেব। তাহলে প্লাস 8b থেকে মাইনাস 2b বিয়োগ করে দিলে, অর্থাৎ 2b টাকে বিয়োগ করে দিলে আমরা আর পাচ্ছি প্লাস 6b। কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? প্লাস 6b। এরপরে সি তে দেখবো, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 9c, এখানে আছে c, অর্থাৎ প্লাস 9c প্লাস c। তাহলে প্লাস 9c এর সাথে প্লাস c যদি আমরা যোগ করি আমরা পাবো প্লাস 10c। হ্যাঁ, সেই প্লাস 10c থেকে আমরা যদি 4c টাকে মাইনাস করে দিই তাহলে আমার আর থাকে প্লাস 6c, অর্থাৎ 10c থেকে 4c বিয়োগ করে দিলে আর থাকবে 6c। এবার এখানে একটা রাশি সৃষ্টি হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে 3a
প্লাস 6b প্লাস 6c, এখানে একটা রাশি সৃষ্টি হয়েছে। এবার এই রাশিটা থেকে আমরা 3 কমন নিব। কি কমন নিব? 3 কমন নিব। 3 কমন নেওয়া মানে হচ্ছে যে প্রত্যেকটা পদকে 3 দিয়ে ভাগ করা। তাহলে 3 যখন কমন নিয়েছি, এই 3 দিয়ে এই 3 একে ভাগ করলে 3 3 চলে, মানে ক্যান্সেল আউট হয়ে আর থাকবে শুধু এ প্লাস চিহ্নটা এখানে বসলো। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, এখানে বিটা বসলো, প্লাস চিহ্নটা এখানে বসলো। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, এখানে সিটা এখানে বসলো। তাহলে আমাদের যে থাকলো কি দেখো, অর্থাৎ 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c, এটাই থাকলো। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে ডান পক্ষের সাথে দেখাতে বলছে সেই ডান পক্ষটা হচ্ছে যে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। হ্যাঁ, তাহলে আমরা ডান পক্ষটা পেয়ে গেলাম, সেজন্য ডান পক্ষ লিখলাম। তাহলে বাম পক্ষর সাথে ডান পক্ষ মিলে গেছে, সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রশ্নের সাথে মিলে গেছে, সেজন্য আমরা লিখলাম প্রশ্নে যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেটা লিখলাম x, সুতরাং x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c দেখানো হলো। তাহলে আমাদেরকে যেহেতু দেখাতে বলা হয়েছে সেজন্য আমরা এখানে দেখানো হলো লিখলাম। যদি প্রমাণ করতে বলা হতো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমরা কি লিখতাম? প্রমাণিত লিখতাম। এখন দেখাতে বলা হয়েছে সেজন্য দেখানো হলো লিখেছি। পুরো সমাধানটিকে তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে তোমরা 9 নাম্বার সমাধানটি সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা 9 নাম্বার সমাধানটি পুরোপুরিভাবে লিখে নিয়েছো। চলো এবার বইয়ের দিকে তাকানো যাক। এরই মাধ্যমে আমরা 9 নাম্বার প্রশ্নসহ অনুশীলনীর সব প্রশ্নের সমাধান করে নিলাম। তাহলে আমরা শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের সম্পূর্ণ শিখন অভিজ্ঞতাটি বা অধ্যায়টি শেষ করলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের প্রথম পর্বটি নিয়ে হাজির হব। তাই গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।